৩২ না ২৪, ২৪ ২৪ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের উৎসব চলেছে আজ বৃহস্পতিবারও। এদিন বাড়ির অনেকটাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন, সুধা সদনও। পাশাপাশি চালানো হয়েছে লুটপাটও। শুধু ঢাকাতেই নয়, এর বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি, ঝালকাঠিতে আমির হোসেন আমু এবং ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বাড়ি সহ মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা নিয়ে সমালোচনার ঝড় উঠলে সরকার একে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে এক বিবৃতির মাধ্যমে। তবে তারা এর জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করছে। তবে বিষয়টিকে ভালোভাবে দেখছে না খোদ উপদেষ্টারাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নিছক কিছু মূর্তি বা দালান না ভেঙে উচিত ছিল গড়ার প্রকল্প হাতে নেওয়া। অভ্যুত্থানের ৬ মাস পরে এসে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে সরকারের দায় এড়ানোর সুযোগ আছে। সব মিলিয়ে গত ২ দিনের ঘটনাকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, এর পেছনে কারা নাড়ছে কলকাঠি, এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব রাজকাহনে। স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ৩২ না ২৪, ২৪ ২৪, অর্থাৎ সেই যে ২৪-এর গণ অভ্যুত্থানে যে স্পিরিট ছিল, আমরা সবাই এক হব, আমরা নতুন করে নতুন বাংলাদেশকে গড়ব, সেই নতুন বাংলাদেশ ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা ৬ মাস পারও করেছি অভ্যুত্থানের। এর আগে আসলে আমরা এই ধরনের নির্যাতন কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অনেক উদাহরণ দেখেছি। আমি নির্যাতন বলছি এই কারণে, কারণ বিএনপির মতো বড় রাজনৈতিক দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেত্রীকেও ঘরছাড়া করা হয়েছে, সেই সাথে দেশের বিরোধী দলীয় অনেক নেতাকর্মীদের উপর এই ধরনের নির্যাতন করা হয়েছে। সেই সব কিছুর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল কি গতকাল? এভাবে কি ঘটার কথা ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছে। মূলত যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা অনাকাঙ্ক্ষিত প্রতিশোধমূলক বলা যায়। তো এটা আসলে যেই চেতনা নিয়ে ২৪-এর আগমন হয়েছে, ২৪-এর আন্দোলন আমরা করেছি, ছাত্র জনতা করেছে, সেই চেতনাটা যদি ৫ই আগস্টের পরবর্তীতে মানে এই ঘটনাটা হইতো, তাহলে আমার মনে হয় যে তখন আর এটা নিয়ে কোনো কথা হতো না। কিন্তু উনি একটি কথা বলার পরে যখন সবাইকে রাজাকার বললেন, এটার ফলশ্রুতিতে উনি দেশ ত্যাগ করলেন। আরেকটি কথা, গতকালকে বক্তব্য দিয়ে উনি বাড়িঘর সব কিছুই করে দিয়েছে। ওনার তো হয়েছে, ওনার নেতা কর্মী যা আছে সবার উপরে কিন্তু আক্রমণটা হচ্ছে। এটা আসলে একটা মানে কি বলবো, এটা হলো মানুষের যে একটা গত ১৫ বছরের যে আওয়ামী লীগ সরকারের অত্যাচার, গুণ খুম বিভিন্নভাবে যে নির্যাতনের শিকার হয়েছে, এইটার একটা রেশ রয়ে গেছে। এই রেশটার বহিঃপ্রকাশ। আর ওনার বক্তব্যের মধ্যে যে এই জিনিসটা এসছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সাঈদের মৃত্যুর ব্যাপারে কথা বলা হয়েছে, সেখানে মানে চেতনাটাকে খাটো করা হয়েছে। এটার থেকেও এই প্রতিক্রিয়াটা একটু বেশি হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এটা আমার দলগত বা অন্য কোনো ব্যাপার না। এবং মানুষ, আমি নিঃসন্দেহে কারো বাড়িঘর ভাঙা বা ইয়ে করা রাজনীতির কালচারে, এটা আমি ব্যক্তিগতভাবে। আবার খোদ প্রধান উপদেষ্টা যখন আসলে বলেছেন তারা এই ধরনের ঘটনা নিশ্চয়ই আমরা কেউ নিঃসন্দেহে দেখতে চাইনি। আবার মাহফুজ আলম তিনিও কিন্তু লিখেছেন, গড়ার মতন আমাদের সেই সক্ষমতা আছে কিনা। যখন আসলে নতুন বাংলাদেশ গড়ার কথা, তখন আমরা এই ধরনের ভাঙচুর হতে দেখেছি। সেটি নিয়ে কি বক্তব্য রাখতে চান আপনি? আমি উপদেষ্টাদের এই বক্তব্যটা স্বাগত জানাই, কিন্তু ওনাদের যে কার্যক্রম করার কথা, আমরা বিরোধী দলে থাকতে পারি, সরকারি দলে থাকতে পারি, ইয়াতে থাকতে পারি, বিভিন্ন জায়গায় থাকতে পারি, কিন্তু আমাদের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারকে দিতে হবে। সেই ক্ষেত্রে সরকারের নিরাপত্তা কতটুকু ওই জায়গার মধ্যে কার্যকর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন আছে। কাজে ওনারা একটা বিবৃতি দিয়ে এই ঘটনাটাকে যেই দৃষ্টিভঙ্গিতে দেখতে চাচ্ছে, এটা ওনাদের পার্সোনাল একটা হতে পারে, ব্যাপার হতে পারে। কিন্তু আমি মনে করি যে জানমালের নিরাপত্তার ব্যাপারটা নিঃসন্দেহে সরকার দেখতে হবে। আমরা যে প্রত্যাশা নিয়ে এই ২৪-এর আন্দোলন হয়েছে, ছাত্র জনতা এত প্রাণ দিয়েছে, এত রক্ত দিয়েছে, এত মানে লোক আহত হয়েছে, এই চেতনাটা কিন্তু গত ৬ মাসে যেভাবে দেখছি,
এই চেতনাটা কিন্তু ওইভাবে হয়নি। নিত্যপণ্যের দাম বলেন, শ্রমবাজার বলেন, অন্যান্য অর্থনৈতিক অবস্থা বলেন, সব কিছুতেই মানুষ কাঙ্ক্ষিত কোনো কিছু দেখছে না। সংস্কারের নামে যা আসছে সেগুলো কিন্তু মানুষ কাঙ্ক্ষিতভাবে দেখছে না। উপরন্তু আমার কেন জানে মনে হচ্ছে এই ঘটনার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। সামনে যখন গণতন্ত্রের দিকে আগানোর জন্য রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছিল, রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে করছিল যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতায় আসুক, নির্বাচন হোক, সেই মুহূর্তে এই জিনিসটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। ওই ষড়যন্ত্রের কারণে আগামী যে নির্বাচন এবং আগামী যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে এই যে ব্যবস্থাটা হওয়ার কথা, এটা বিলম্বিত হওয়ার একটা কারণও কিন্তু এটার পিছনে থাকে। নাজমুল হক প্রধান, বাড়িঘর ভাঙচুর করতে দেখেছি আমরা, 32 নম্বর পুরো গুড়িয়ে দিতে দেখেছি, সুধা সদনে আগুন জ্বলতে দেখেছি, কিন্তু একটু জানতে ইচ্ছা করছে যদি আসলে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে না পারি, শুধু বাড়িঘর ভাঙলেই কি আসলে কিছু করার সুযোগ আছে? ওবায়দুল কাদেরের বাড়িঘর ভাঙতে দেখলাম, তাকে তো গ্রেপ্তারই করা গেল না। ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে আন্দোলন গণঅভ্যুত্থান এটি নতুন না। আমাদের গণঅভ্যুত্থান করে আন্দোলন করে মুক্তিযুদ্ধ করে এটা আমরা দেশ পেয়েছি, সবচেয়ে বড় আন্দোলন আমি মনে করি। হ্যাঁ, নো ডাউট, নিঃসন্দেহে এবারকার এই আন্দোলনটা গণ অভ্যুত্থানটা এটাও কিন্তু কোনো ক্রমে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই, আমি ছোটো করে দেখছি না। আমি যেটা বলতে চাচ্ছি 48 থেকে শুরু করে আমাদের গৌরবের দিক, অহমিকার দিক, যেমন 52 সালকে নিয়ে আমরা গর্ব করি। এই 52 সালের ওই যখন স্মৃতির মিনার ভেঙেছ তোমরা, ভয় কি বন্ধু মিনার করেছি, 4 কোটি পরিবার, কিছু ছাত্র যখন একটা মিনার বানিয়েছিল তখন রাতের অন্ধকারে সেনাবাহিনী ওটা পাকিস্তান বাহিনী ভেঙে দিয়েছিল, তখন আলাদুল আজাদ এই কবিতা লিখেছিল যে মিনার গড়েছি 4 কোটি পরিবার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের গণঅভ্যুত্থানের 52 সাল বলেন, 58 আইন বিরোধী বলেন, 62 বলেন, 69 বলেন, 71 বলেন, এমনকি 90 বলেন, এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু গর্ব করার মতো, অহমিকা করার মতো আমাদের অনেক কিছু আছে, যেটা অনেক পাঠ্য বইতে, ইতিহাসে, বিভিন্ন জনের লেখায় লেখনীতে ফুটে উঠছে যুগের পর যুগ, বছরের পর বছর, তাই না, কালের পর কাল এগুলি থাকবে। এবং এই সমস্ত আন্দোলন কিন্তু ছাত্রদের ভূমিকা। কিন্তু এবার নিঃসন্দেহে এবার আপনি দেখেন যে দলটা ক্ষমতায় ছিল, স্বৈরাচার যাকে আমরা বলি শেখ হাসিনা, এই দলটা কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একটা দল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দলটাই 15 বছর এমন একটা শাসন তৈরি করলো দেশে, যে শাসনটা সমস্ত কিছুকে ম্লান করে দিল। আজকে আমি আমার বন্ধু এখানে আছে ও এরশাদ সাহেবও কিন্তু দেখেন আপনার 9 বছর ক্ষমতায় ছিল, উনি ক্ষমতার থেকে পদত্যাগ করার সাহস দেখিয়েছেন। উনি ক্ষমতাতে পদত্যাগ করে উনি ফাঁসির দড়ি গলায় নিয়ে উনি পদত্যাগ করছেন, জানতেন যেন ফাঁসি হতে পারে, জেল হতে পারে, 6.5 বছর এক নাগারে জেল খেটেছেন। এবং সেই এরশাদ কিন্তু এই সাহসটা দেখিয়েছেন একটা মিলিটারি শাসক হিসাবে। কিন্তু শেখ হাসিনা এটা দেখাতে পারেননি। উনি শুধু না, ওনার শেখ যত গোষ্ঠী আছে, আত্মীয় সবাই পালিয়ে গেছেন, এমনকি ওনার এমপি টেমপি সব পলাতক, এমনকি ওনার প্রশাসনের কর্তা ব্যক্তি যারা ছিলেন, যারা কর্তা ব্যক্তি ছিলেন, যারা আমলা, সিভিল প্রশাসন বলেন, পুলিশ, এরাও পালিয়ে গেছেন, অনেকে অসংখ্য পালিয়ে গেছেন। এইরকম একটা পরিবেশে ছাত্রদের গর্ব করার মতো কি, গর্ব করার মতো এটাই, মারা গেছে কত 2000, 1000, 1500 সেটা না, তার থেকে গর্ব করার বিষয় হচ্ছে এবারে আন্দোলনের ছাত্ররা আবু সাইদ যে বুলেটটাকে বুকে পরিষ্কার পাইতে দিয়ে আলিঙ্গন করছে, কর গুলি, অতীতে মারা গেছে, শহীদ হয়েছে, কিন্তু এইভাবে হয় নাই। তাহলে এই যে, এবং একজন পুলিশ অফিসার দেখবেন আপনি, বলছে হোম মিনিস্টার ওই যে পলাই গেছে তাকে বলতেছে একটাকে মারি তো ওইটাই পরে স্যার, বাকিটাকে পলায় না, তাই না? এই যে আন্দোলনের গৌরবের দিকটা, আজকে আমার ধারণা এই যে ঘটনাটা ঘটেছে বা ঘটতেছে 6 মাস পরে, এটা সেই আন্দোলনের গর্বের দিকটাকে কালিমা লিপ্ত করল, একদম কালিমা লেপন করে দিল আন্দোলনের গর্বের দিকটাকে। আর অনেকে বলবেন হয়তো যে না, শেখ হাসিনা বাইরের থেকে উস্কানি, হ্যাঁ ডেফিনেটলি শেখ হাসিনা তো চায় উস্কানি দিয়ে, ওইটা হচ্ছে বদমাইশের কাণ্ড, সে চায় উস্কানি দিয়ে এমন একটা ঘটনা তৈরি করতে যাতে তাকে তো কিছু করতে হচ্ছে না, তাকে সে তো পলাই গেছে, টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে পলাই গেছে, তার জ্ঞাত গোষ্ঠী পলাই গেছে, সাধারণ কর্মী, এখানে যে আওয়ামী লীগ করে সাধারণ কর্মী, যে একটা দল করতেই পারে, সেই কর্মীটা আজকে বিপদগ্রস্ত হচ্ছে, বিপদে পড়তেছে, তাই না? এবং গোটা নেশনটাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। আজকে এখানটায় বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এনিমি কি, ফ্যাসিস্ট ভার্সেস ডেমোক্রেসির ফ্যাসিজমের এই যে লড়াইটা, এই লড়াইয়ের কারণে এখানে সংস্কারের কথা আসছে, জিততেই হবে, তাই না? সংস্কারের কথা আসছে, লুটেরাদের বিচারের কথা আসছে, গুম খুন হত্যার বিচারের কথা আসছে, সামগ্রিক কর্মকাণ্ড আসছে। সেই জায়গায় শেখ হাসিনা এমন একটা কার্ড প্লেস করছে, আমার ধারণা সেই পাতা ফাঁদে এই আন্দোলনকারীটার একটা অংশ পা দিয়েছে, আমার ধারণা।
এবং এটার কনসিকুয়েন্সটা কখনোই মানে এটা গৌরবের দিকটাকে আমি যে বললাম, হ্যাঁ, যেটা কালিমালিপ্ত করেছে সেটাই হবে। এবং আমরা যদি সতর্ক না হই, কারণ যে শেখ হাসিনা নিজের দেশের থেকে রাজনীতি করার সাহস শক্তি প্রদর্শন করতে পারে নাই, তার দলের লোকগুলিও পারে নাই, সেই লোকগুলি বাইরের থেকে এখানটায় কিছু ঘটাতে পারবে না, কিন্তু ষড়যন্ত্রটা করতে পারবে তারা, সেটা করতেছে ভারতে বসে। সেই সুযোগটা তো নিশ্চয়ই আমাদের দেওয়ার কথা নয়। নীলুফার চৌধুরী মনি, কোনো পালিয়ে যাওয়া নেতা বিদেশে বসে বক্তব্য রাখছেন, শেখ হাসিনার আগ পর্যন্ত এই ঘটনা আমরা কারো ক্ষেত্রেই ঘটতে দেখিনি। তিনি হয়তো নতুন আরও একটি ইতিহাস রচিত করেছেন, বক্তব্য রাখছেন ভারতে বসে। ভারত বলছে সেই দায়ভার তাদের নয়, কারণ যেসব মাধ্যমে তিনি বক্তব্য রাখছেন সেই সব মাধ্যমের হেডকোয়ার্টার আমেরিকায় বা অন্যান্য দেশে। তাহলে কি আসলে তার এই বক্তব্য নিয়ে ভারতের খুব দায়সার উত্তর পেয়েছে কিনা আমরা, এবং তিনি আসলে এই সুযোগ নিয়ে নানানভাবে বাংলাদেশিদেরকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্রের কথা আমি বা রাজনৈতিক দলগুলো বলছে, সেটি তার সফল হচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, গ্রামে একটা কথা বলে যে এক কান কাটা রাস্তার কোনা দিয়ে যায়, সাইড দিয়ে যায়, আর দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আপনি যার কথা বললেন, মানুষটা এমন, তার লজ্জা শরম কোনো কিচ্ছু কখনোই ছিল না বলে সে ওটাকে হিসেব করেছে শাব্দিকভাবে যে ওই বাড়িটা যে তার একটা স্মৃতিবিজড়িত ছোটবেলা কেটেছে, তার বাবার একটা নামের উপর, এটা যদি তার মনের মধ্যে থাকতো সে হিসাব করে কথা বলতো। সে এমনভাবে কথা বলছে যে তোরা বাড়ি টাড়ি সব ভেঙে দে, এটার দাম কত, এটা না হয় 5 কোটি টাকা 10 কোটি টাকা, কিন্তু সে এটার আভ্যন্তরীণ রিসেল ভ্যালুসটা বুঝে নেয়। সে ভ্যালুসটা বুঝছে ইটের দাম হিসেবে, কাঠের দাম হিসেবে, তাই সে এই ধরনের বাজে কথাগুলো বলতে পারে সব সময়ের জন্য। তো এই যে সে তার বাবাকে নিয়ে অপরাজনীতি করেছে, মৃত বাবাকে নিয়ে অপরাজনীতি যদি না করতো তাহলে তার বাবা এত ঘৃণিত ব্যক্তিতে পরিণত হতো না। এত মানুষের এই যে মুরাল এইভাবে ভাঙা, সে যদি অকারণে বাধ্য না করতো তার বাবার নাম বলতে জোর করে, যারা চলে গেছে পৃথিবী ছেড়ে, যে কোনো ধর্মেরই হোক না কেন কিংবা নাস্তিক হোক না কেন, এদের প্রতি কিন্তু একটা শ্রদ্ধা থাকে আলাদা। শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে তার বাবাকে যে সেই শ্রদ্ধা ভক্তি মানুষ ভুলে গেছে, কারণ ওটাকেই সে রাজনীতির একটা হাতিয়ারে পরিণত করেছে, বিকৃত হাতিয়ারে পরিণত করেছে একটা মৃত ব্যক্তিকে। এটা যদি তার বাবার ঋণ শোধ করা বলে, তাহলে এরকম ঘৃণিত সন্তান পৃথিবীতে আসুক, আমি এটা চাই না। নীলুফার চৌধুরী, আপনি নিশ্চয়ই কালকে ওনার বক্তব্য আমি জানি না শুনেছেন কিনা, তার কোনো কথাই কি আমরা অনুশোচনার লেশমাত্র পেয়েছি? এবং এটা হলো যে ওই যে আপনার এত বেশি সে মানে খারাপের কোনো প্রকারেই সে কোনো নাম্বারে খারাপের মধ্যে পড়ে না, কারণ সে তার মধ্যে ভয় ডর লেশ কোনো কিছু, এবং সে যে এত মানুষকে খুন করেছে, এত মানুষকে শহীদ করেছে, এত আয়না ঘর বানিয়েছে, এটার জন্য তার কোনো অনুকম্পা নাই। কয়েকটা মিথ্যা কথা বলি, তার মধ্যে সবসময় কমন থাকে যে তার কি হারিয়েছে, তার কি সমস্যা হয়েছে, তার পুলিশদের কি হয়েছে। এটা পুলিশটা যে জনগণের, এবং এই পুলিশ বলেন যারাই বলেন এরা জনগণের টাকায় চলে, তার টাকায় না। সে পর্যন্ত জনগণের টাকায় ট্যাক্সের পয়সায় চলেছে, শুধু চলেই নাই, কারি টাকা বাংলাদেশকে খালি করে বিদেশ পাচার করেছে। এই জায়গাটাতেই আমরা বলি যে এই যে আজকে কালকে যারা শাব্দিক অর্থে আপনার এই ইট কাঠ পাথরগুলা ভাঙলো, এটা শেখ হাসিনার কিছু, আমি এই নামটাও বলতে চাই না, তার কোনো সমস্যা হলো না। সমস্যা যেটা হলো বাংলাদেশের কালচারের সমস্যা হলো। বাংলাদেশের মানুষগুলো দেখেন, আমি আরেকটা জায়গায় এই কথাটা বলেছি, ফেরাউনের কিন্তু এখনো বাঁচিয়ে রাখা হয়েছে, পাওয়া যাওয়ার পরে লাশটা মমি করে ওইভাবে করে রাখা হয়েছে। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ফেরাউনকে দেখবে, ফেরাউনের কৃতকর্মকে দেখবে। ওই বাড়িটা থাকলেও কিন্তু বাংলাদেশের জনগণ এটাই দেখতো, সেটা থেকে বঞ্চিত করলো আমাদের পরবর্তী প্রজন্মকে। আবার এই যে ভাঙা গড়ার রাজনীতির কথা আমরা বলছি, যখন আসলে আমরা নতুন সংস্কৃতি গড়ার কথা চিন্তা করছি, ঠিক একই সময় যখন আমরা ভেঙে ফেলছি, আপনি ইট কাঠ পাথরের কথা বলছিলেন, নিশ্চয়ই সেই দৃশ্যও দেখেছেন যে সেখানে এমন অনেকে ছিলেন যারা আসলে একটি করে ইট তুলেও নিয়ে গেছেন, সেই বাড়ির ভাঙা দরজাগুলোও তুলে নিয়ে গেছেন। সেটাই আমি বলছি, সেখান থেকে তো বেরিয়ে আসতে হতো। এই 6 মাসে কেন পারলাম না? 6 মাসে তো আমরা তো নেগেটিভ প্রতিযোগিতার পেছনে দৌড়াই। আপনি দেখেন যারা বৈষম্যমূলকের কথা বলে আসছে, তারা নিজেরাই তো বৈষম্যের কাজ করছে, বৈষম্য বিরোধীর কথা বলছে, তারা নিজেরাই এখন বৈষম্য বিরোধীর কাজ করছে। তারা নিজেরাই এই কাজটা, আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। 3 দিন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যা করেছেন ওটা রেভলিউশনের মধ্যে পড়েছে।
কিন্তু এখন কিন্তু আলাদা একটা সরকার আছে। এই সরকার কিন্তু এই দায় দায়িত্ব থেকে দায় এড়াতে পারে না, কারণ একটা দেশে এখন কিন্তু একটা চলমান আইন শৃঙ্খলার মধ্যে চলছে। যদি তাই চলে তাহলে কেন এটা রাষ্ট্রীয় সম্পদ হতে পারে? যদি কেউ ছেড়ে পালিয়ে যায়, যেমন ৭১-এ পাকিস্তানিরা যারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, ওটা রাষ্ট্র নিয়েছে, ওটা রাষ্ট্র সম্পত্তি হচ্ছে। রাষ্ট্র আবার অনেক যাদের জায়গা জমি নাই তাদেরকে আবার অনেকখানেই তাদেরকে দান করেছে, আবার কিছু কিছু রাষ্ট্রের কাছে রেখে দিয়েছে। হতে পারতো এই জায়গাগুলা, আপনি যদি মনে করেন যে ওই ইট কাঠ বালি যদি আপনি ভাঙেন, তাহলে হোয়াই নট প্রধানমন্ত্রীর কার্যালয়, যত রকমের খারাপ কাজের সিগনেচার ওইখান থেকে বসে হতো। হোয়াই নট প্রধানমন্ত্রীর বাসভবনটা ভেঙে নিয়ে গেছে, তাহলে আবার কালকে রাতে আবার আপনি ওইটার আবার বুলডোজার দিতে পারতেন, ওইটারে পুরায় ফেলতে পারতেন। ওটারে তো আপনি বলছেন মিউজিয়াম করবেন, কই আমরা তো 6 মাসে 7 মাসে দেখছি না। তাহলে আপনি কোথায়, আপনি কি শহীদদের শ্রদ্ধাই কোথায় করছেন, আহতদের কোথায় সম্মান করছেন, আহতদের এই জায়গাগুলো তাদের নাম ব্যবহার করছেন, আপনিও তো তাহলে তাদের মতোই। জি, এই যে আপনি বুলডোজারের কথা বলছিলেন, নাজমুল হক প্রধান, বুলডোজার কিংবা যে মেশিনগুলো ব্যবহার করে আসলে ৩২ নম্বরকে গুড়িয়ে ফেলা হয়েছে, কিংবা ঢাকার বাইরেও যেসব জায়গায় আমরা দেখেছি, এই মেশিনগুলো কি চাইলেই যে কেউ নিয়ে এসে ব্যবহার করতে পারে? না, একটা কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে, তাই না, অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত বলছেন এরকম, এটা পাবলিক হাসে যে সরকার এই বক্তব্য না দিলেও পারতো। সরকার হয় যে আছে না যে দই ফেলে, আমাদের গ্রামে একটা কথা আছে, দই ফেলে ভ্যালট্যাঙ্কা, মানে দইটা পড়ে গেছে পায়ে লেগে, ভ্যালট্যাঙ্কা মানে বোকা সেজে গেছে আর কি, যে না পরের নাই তো কিছু দেখি নাই তো এরকম। তো সরকারের এইটার দরকার ছিল না বিবৃত, সরকার চুপচাপ থাকলেই বরঞ্চ আরও আমার ধারণা ভালো হতো। সরকার বলে বলছে বরঞ্চ বিষয়টার মধ্যে কৌতূহল তৈরি করছে একদম জনগণের মধ্যে, যেটা সরকার বলে কি। আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের তো, যেটা রেজাউল বলছে এখানটা, যে দায় তো আছে আইন শৃঙ্খলা রক্ষা করে। এখন তো একটা গভর্নমেন্ট, হ্যাঁ 8 তারিখ 5 তারিখ থেকে 8 তারিখ গভর্নমেন্ট ছিল না দেশে, সেই সময় কি হয়েছে না হয়েছে উন্মত্ত জনতা, তাই না, সেখানে হইতেই পারে না ঘটনা। তো এখন সেটা হওয়াটা তো একটা পরিকল্পনার অংশ। তো তাহলে সেই পরিকল্পনা কেন করলো? আজকে বাংলাদেশে যেখানটায় আমরা এনিমি করবো, যেখানটা লুটপাটটাকে, হত্যাটাকে, গুমটাকে, খুনটাকে, যার কাজ চলতেছে, তাই না, সেখানটা আমি এনিমি শেখ মুজিবকে মৃত ছবি করতে যাচ্ছি কী জন্য? ওয়াই? এই যে বিষয়টা, মৃত শেখ মুজিব তার বাড়িঘরকে কেন আমি এনিমি করতে যাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু জনগণের মধ্যে থেকে যাচ্ছে। এই মননশীলতা থেকেও তো আমাদেরকে একটু বেরিয়ে আসা প্রয়োজন ছিল, এবং নতুন করে যখন আমরা নতুন ভাবে সবকিছু সংস্কার করার কথা ভাবছি, আমার কথাটা তো ওই জায়গায় যে আমরা যেখানটা গভর্নমেন্ট অসংখ্য কাজ হাতে নিয়েছে, যেগুলি করলে, যেগুলি দেখলে, তাই না, জনগণ এক নতুন বাংলাদেশ স্বাদ গ্রহণ করবে, সেই আশাটা করেই তো পাবলিক সাপোর্টটা করছে। সেই জায়গায় নতুন করে আপনি যেটা চাপিয়ে দিলেন, যে ইস্যুটা তৈরি করলেন, সেই ইস্যুটা ম্লান হয়ে গেল। তো ওইগুলি এই ম্লানের জায়গাটিতে আবার ঢাকা দিল্লিকে বার্তা দিয়েছে, শেখ হাসিনাকে থামান। বারবার দিল্লিকে বার্তা দিয়ে আমরা থামাতে পারবো নাকি আসলে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে? এই জায়গাটায় আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে, ঢাকার বার্তা, বারবার বার্তা দিয়ে আদৌ কোনো সমাধানের পথে আমরা পৌঁছাতে পারবো? আসলে ডাকাডাকি করে সম্পর্কের অবনতি হয়, খুব একটা উন্নতি হয় না। আমরা একটা সময় দেখেছি যে ইরান প্রায় ডাকতো ইয়াকে, এক পর্যায়ে আর ওদের সম্পর্ক নাই, এবং এখন একটা বৈরী অবস্থানের মধ্যে বিরাজ করছে। আমরা ওই রকম অবস্থান চাই না, এটা একটা সমাধান হোক সেটা চাই। উনি যে বক্তব্যের কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, এই বক্তব্যটা উনি অন্যভাবে দিতে পারত। আমাদের ছাত্র জনতা মারা গেছে, সংখ্যা বিতর্ক থাকতে পারে, কিন্তু মারা গেছে এটা তো বাস্তবতা। এই ব্যাপারে ওনার কোনো অনুকম্পা বা অনুশোচনা বা ক্ষমা কোনো কিছু কিন্তু এটার মধ্যে নেই। উনি উল্টা ছাত্রদেরকে একটা দোষের ইয়েতে নিছে। এই যে একটা বক্তব্য দিয়ে সারা দেশকে একটা অগ্নি ইয়ের দিকে নিয়ে গেল, এটা একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। ষড়যন্ত্রটা কি? কিছুদিন আগে আপনি দেখবেন এই আগস্ট বিপ্লবের পরপরই 13টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা আসলো। সেখানে সিপিবি ছিল, সিপিবি আন্দোলনের সাথে সার্বক্ষণিক ছিল, তারপরে সিপিবির নামটা যুক্ত করা হয়েছে। আপনি 32 নম্বরের সামনে দেখবেন কিছু স্লোগান হয়েছে, যে স্লোগানগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ, আমি এই স্লোগানের বিপক্ষে না, কিন্তু ওই জায়গায় দাঁড়ায় যখন এই স্লোগান দিচ্ছে, তখন বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার যে তকমা, সেই তকমাতে এটা একটা ইতিমধ্যে এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে চলে এসছে।
এরকমভাবে শেখ হাসিনার তো একটা অভ্যাস আছে, এটা হলো যে উনি শুকিয়ে যাওয়া গাও চুলকাইয়া নতুন করে আবার করে ঘা সৃষ্টি করে, ইমোশন সৃষ্টি করে মানুষের মধ্যে। ওনার বাবার ব্যাপারে আগস্টের ওনার উপরে গ্রেনেড হামলার ব্যাপারে 32 নম্বরের এই হামলাটাও শুকায় যাবে এক সময়, কিন্তু একটা পর্যায়ে উনি আবার চুলকায় ওই রাজনীতি নিয়ে আসবে। আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, এবং এই চক্রান্তটার মূল কারণ হলো যে দেশে যে একটা গণতান্ত্রিক সরকার আসবে, একটা ভোট হবে, সেই ভোট এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হতে পারে, এটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা আওয়ামী লীগের স্বার্থ থাকতে পারে এইভাবে যে আওয়ামী লীগ এখন দাঁড়াইতে পারতেছে না, যদি 15 দিন করে আওয়ামী লীগ সফল হচ্ছে এখনো এই গণঅভ্যুত্থানের হইতে পারে। পরবর্তী সময়েও আমরা কিছু কিছু অংশ এটাতে পা দিয়ে দিলে তো সফল হইতে পারে, সবাই পা দিচ্ছে আমি বলবো না, কিছু অংশ পা দিলে এটা সফল হতে পারে। আমরা সবাই চাচ্ছি কি, একটা জিনিস দেখবেন, যে রাজনৈতিক দলই হোক সবাই চাচ্ছে যে ডিসেম্বর হোক অথবা জুন হোক, নির্বাচন একটা হোক, নির্বাচিত সরকারের কাছে দিয়ে এই দেশ পরিচালিত হোক। দেশ চলছে না, দেশ পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ঘটনা, বাংলাদেশে যত ঘটনা ঘটছে এই ঘটনা কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অচল অবস্থার থেকে সচল করতে হলে রাজনৈতিক দলদেরকে নিয়ে আসতে হবে। কিভাবে? নির্বাচনের মধ্য দিয়ে। পাশ ফেল যেই করুক, একটা নির্বাচন দিতে হবে, একটা নির্বাচিত সরকার আসতে হবে। যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এখানে চলছে, সেই বিরাজনীতিকরণের প্রক্রিয়াতে এটা সময় বিলম্বিত করবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আজকে দেশে কোনো বিনিয়োগ নাই, আপনি দেখবেন এইরকম সরকারের অধীনে কোনো বিনিয়োগ হয় না, কোনো দেশ বিনিয়োগ করে না। আজকে অনেকগুলা শিল্প কারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থানের সুযোগ নাই, বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের ব্যাংকগুলা দেউলিয়ার একদম দ্বার প্রান্তে, 22,000 কোটি টাকা ছাপিয়ে আমরা ব্যাংকগুলার দাঁড় করে রাখছি। এরকম একটা অবস্থা যদি আরও কিছুদিন চলে, আর রাজনৈতিক সরকার যদি ইয়া না নিতে পারে, তাহলে এই দেশ আরেকটু শক্তিশালী ভূমিকা পালন করার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন গতকালকের এই ঘটনায়? সেটি কিন্তু অনেকেই মনে করছেন। নীলুফার চৌধুরী মনি, না 5 আগস্টের আগে তো 5 আগস্টের পরপর 2-3 দিন একটা মব জাস্টিস গেছে, তখন সরকার ছিল না, কিন্তু এখন একটা প্রতিষ্ঠিত সরকার কিন্তু আছে। এখন কেন এটা হবে? ছিল জি, নিশ্চয়ই। ডিএমপি কমিশনার বলেছেন ধানমন্ডি 32 নম্বরে হামলা ঠেকাতে পুলিশ চেষ্টা করেছে। চেষ্টা আমরা কতখানি দেখেছি সেটি নিয়েও প্রশ্ন আছে। আবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন ইউনূস সরকার না চাইলে এমন ঘটনা ঘটছে, এটা হতে পারে না। তার মানে শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দিচ্ছেন, সেই ক্ষেত্রে বড় একটি টানাপোড়েনের সম্পর্ক আবারও সৃষ্টি হতে যাচ্ছে কিনা ভারত বাংলাদেশের? এটা অস্বাভাবিক কিছু না, কারণ বিজেপি নেত্রী যে কথাটা বলেছেন, এটা সরকারে থাকলে যে কেউ বলবে সরকার। এবং শুধু তাই না, সরকারের এখানে একটু নীরব কিন্তু সম্মতি যে আছে, এটা চিফ অ্যাডভাইজারের কথাতেও বোঝা যায়। উনি যে কথাটা বলছেন অনভিপ্রেত বলে আবার বলছেন যে তবে দিয়ে যে ডটগুলো কথা বলেছেন, এই কথাগুলো উনি না বললে এই বাচ্চারা হয়তো বা নিজের মতো কিছুক্ষণ ভাঙচুর করে চলে আসতো। তাহলে আর এই যে আর এত বড় বড় যানগুলো যাচ্ছে, আপনি মনে করেন যে সরকারের কিছুই না চাইলে, এটা সরকার আছে, দেশে সরকার আছে, সেটা সরকার এই দায় এড়াতে পারে না, এটা আমি মনে করি। এবং প্রত্যেকটা জিনিসের, আজকে আমি আপনাকে একটা কথা বলি, মানে নেচার অফ রিভেঞ্জ যেটাকে বলা হয়, যে শেখ হাসিনা একটা সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে যেভাবে তাকে উৎখাত করেছিলেন, সমস্ত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতারা এবং তার দলের নেতারাও, তার দলের কর্মীরাও এটা নিয়ে আফসোস করেছে। এমন কিছু হয় নাই যে ওই ক্যান্টনমেন্টের ওইটুকু জায়গা, যেটা কিনা আরেকটা সরকার 1 টাকায়, তার কিছু ছিল না বলে 1 টাকায় তাকে দিয়েছিল, এরকম শেখ হাসিনাও নিয়েছিল। গণভবন কিন্তু সে 1 টাকার বিনিময়ে 129 বিঘা জায়গা নিয়েছিল। তো এই যে সে শুধু তাকে বাড়ি ছাড়াই করে নাই, বলেছিল যে তোমার বাড়িতে আমি ঘুঘু চড়াবো, এবং ঘুঘু চড়ানোর নিমিত্তে কি দেখাইছে, 75 তলা বিল্ডিং হয়েছে। 75 তলা মানে 5টা 15 তলা বিল্ডিং, 5-15-75, এই যে তারা করেছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে অপমানজনক কাজ করেছে, কোথা থেকে বিভিন্নভাবে বোতল টুতল সংগ্রহ করে। অথচ দেখেন যখন গণভবন যখন দখল হলো, তখন কিন্তু ওইখানেও কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা ভর্তি বোতল দেখেছি। সেটা কিন্তু সাধারণ জনগণ বের করে নিয়ে আসে, সেটা কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে রেখে, গোয়েন্দা সংস্থার বাহিনীর মাধ্যমে রেখে আবার তাকে তুলে নিয়ে আসে নাই। তো এই যে রিভেঞ্জ, বাট এই রিভেঞ্জটাও আমরা এরকম চাই না যে তোমার তাহলে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না, আমি আরো অধমতর হইব, এটা আমরা চাই না। কিন্তু আজকে যারা করলো তাদের জন্য কিন্তু এরকম একটা দিন অপেক্ষা করতে পারে, কারণ
দেশের অবস্থা কিন্তু কোনোভাবেই ভালো কিছু মনে হচ্ছে না। মব জাস্টিস যেটা বলতেছিল আমাদের জাতীয় পার্টির নেতা, মব জাস্টিস ওই 3 দিন যেটা ছিল সেটাকে না হয় 3 দিন কোনো সরকার ছিল না, কিন্তু তারপরেও যখন আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে সব বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে যখন এত মার হলো, এবং আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই মগডালে লাশ ঝুলিয়ে রাখা, এটা কিন্তু চারটিখানি কথা না। কতজন মানুষের সহায়তায় ওইখানে কোনো ফাঁসি দিয়ে মরার কোনো লোক কিন্তু ওখানে যেতে পারে না। তো এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে একটা প্রশাসন এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সৈনিকদের যাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, অথচ তারা চুপ করে দাঁড়িয়ে আছে। এই জায়গাতে আমি একটু প্রশ্ন করতে চাই। নাজমুল হক প্রধান অনেক নেতাকর্মীদেরকে আমরা বলতে শুনেছি, তারা বলার চেষ্টা করছেন গতকালকের এই 32 নম্বরের ঘটনা ঘটবার পর যে আওয়ামী লীগ তো এখন আসলে আর 32 নম্বরে বসে নেই, পুরো আওয়ামী লীগ এখন হয়তো প্রশাসনে বসে আছে। তার মানে আসলে ঠিক যেই জায়গাগুলোতে আমাদের সংস্কারের প্রয়োজন ছিল সেখান থেকে আমরা দৃষ্টি সরিয়ে নিচ্ছি কি? না, একটা বিষয় বলি, আসলে এটা আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার ধারণা আমার কথার মধ্য দিয়ে উত্তরটা পেয়ে যাবে দর্শকের। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু প্রথমেই বলেছিলেন শেখ হাসিনাকে যে আপনি একটু চুপ থাকেন, মুখটা চুপ রাখেন। আমার ধারণা উনি খুব ফ্রেশ মনে শেখ হাসিনার কাছে আহ্বানটা করছিলেন। শেখ হাসিনা বুঝেই কিন্তু মুক্ত চুপ রাখে নাই, বরঞ্চ এমন কিছু কথাবার্তা বলছে যে কথাবার্তাগুলি প্রতিটা মুহূর্তে এদেশের শান্তিপূর্ণ জনগণকে বিততেছে। দ্যাটস রাইট। এটা শেখ হাসিনা খোঁচা দিচ্ছে, আন্দোলন নিয়ে খোঁচা দিচ্ছে, আমাদের শহীদদের নিয়ে খোঁচা দিচ্ছে, সামগ্রিকভাবে খোঁচা দিচ্ছে সেখানে। তাহলে শেখ হাসিনা ডেফিনেটলি এখানটা একটা ষড়যন্ত্রের উদ্দেশ্য থেকেই করতেছে। উনি দলটাকে তো একটা ষড়যন্ত্রের টুলস বানাই ফেলছেন। উনি এর আগে দেখছেন না, উনি ওই যে আমেরিকান নির্বাচনের সময় যে ট্রাম্পের ছবি নিয়ে তোমার মিছিল নাইমা পড়ো, মানে এরকম অনেক কথা উনি বলছেন। শেখ হাসিনা তাহলে অসৎ উদ্দেশ্য আছে। আমি বলছি এটা বোঝার পরে, সরকার এটা বোঝার পরে, বোঝার কারণে তো অ্যালার্ট করছিল, কথা বললেন না, বোঝার পরে সরকার তার ফাতা পা দেবে কেন? এটা হলো 1 নম্বর কোশ্চেন। কারণ এই কারণেই মনে হচ্ছে আজকে জনমনে এই প্রশ্নগুলি আসতেছে এখানটায় যে আসলে সরকারের কাছে কোনটা মুখ্য, সংস্কারটা মুখ্য না এগুলি মুখ্য? আজকে এই ডেলিমার মধ্যে, মানে এই ঘটনার মধ্য দিয়ে যেখানটায় আমরা যে জায়গাতে বেরিয়ে আসছিলাম যে মুক্তিদের পক্ষের কথা বলে শেখ হাসিনা ঢাল হিসেবে ব্যবহার করে, মুক্তিযুদ্ধটাকে তার বাপকে সামগ্রিকভাবে ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশে এই 15 বছর একটা লুটপাট এবং গুম খুনের শাসন কায়েম করছে। এর থেকে বেরিয়ে এসে জনগণ ডেমোক্রেসির উন্মুক্ত বাতাসটা, যে কারণে এত লোক শহীদ হয়েছে। আজকে রাজনীতিটা কিন্তু আবার ঘুরে ওই জায়গায় যাচ্ছে। শেখ হাসিনা বলার কি সুযোগ নেবে না যে দেখো এরা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা তো এই শক্তি। এবং ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু একটা দলের প্রচারপত্রে এরকম কিন্তু ছাপা হয়ে, ফলে জনগণের মধ্যে এই কোশ্চেনগুলো খুব আছে। এবং আপনি ফাঁদে পা দেওয়ার কথা বলছিলেন, সেই ফাঁদে পা দেওয়াটাও কি খানিকটা ইচ্ছাকৃত হচ্ছে? সেই জায়গাটাই আমি বলছি, সতর্ক না হলে আমি যেটা বলছি, সেই প্রশ্নটি আমি রেখে আবার একটি বিরতিতে যেতে চাই। জি25 পাঁচ নিবেদিত রাজকাহনে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাঁচ নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে ফাঁদে পা দেওয়ার কথা বলছিলেন নাজমুল হক প্রধান, বারবার ফাঁদ পাতা হচ্ছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার প্রধান যিনি পালিয়ে গিয়েছেন, তিনি বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের ফাঁদে আমরা পা দিচ্ছি। কেন পা দিচ্ছি? কিংবা আসলে যে এই ইন্ধনের কথা আমরা বলছি, যে এই ধরনের আশঙ্কার কথা আমরা বলছি, সেই আশঙ্কা কি তীব্র হচ্ছে? রাজনীতির মধ্যে ফাঁদ পাতবে, এটা স্বাভাবিক জিনিস। এবং অতীতের রাজনৈতিক ইতিহাস যদি আপনি ঘাটেন, এরকম অনেক ফাঁদ পাতা রাজনীতি আমাদের বাংলাদেশে ছিল। এখন আমাকে বুঝে শুনে চলতে হবে যে আমি এই ফাঁদের পা দিব কিনা। আমরা চাচ্ছিটা কি, কারা বুঝতে পারছেন না? যারা এই ফাঁদে পা দিয়ে এই গত 2 দিন যাবৎ কিছু ঘটনা করে তাদের যে অর্জন, সেই অর্জনকে ম্লান করে দিচ্ছে, তাদের সবাইকে আমি বলছি না, তারা তো একটা বিশাল অর্জন করছে, যেটা 15 বছরে অনেকগুলা রাজনৈতিক দল আন্দোলন করে সফল হতে পারে নাই। সেই সফলতাটা কিন্তু ওনারা নিয়ে আসছে, এই ছাত্ররা নিয়ে আসছে। এখন ওই এইটার মধ্যে করে ওই 24-এর চেতনা তো ম্লান হচ্ছে। ফাঁদে পা দেওয়া কে নাম ধরে বলা তো কঠিন ব্যাপার। কিন্তু আমার যে বক্তব্যটা হলো যে আপনাকে তো একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আপনাকে বলছেন যে ঘোষণাপত্র করবেন, ঘোষণাপত্রের একটা দাবি আসলো, বলা হলো যে সংস্কার ছাড়া কোনো হবে না, কি জানে কয় নির্বাচন হবে না, সমস্ত সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে। এমনিভাবে এই গত বক্তব্যরে কেন্দ্র করে যে ঘটনাটা সারা দেশে গতকালকে রাত্রের থেকে আজকে পর্যন্ত চলছে, এটাও একটা ফাঁদ।
এখন আপনি সেই ফাঁদে পা দিয়ে আপনার যে ট্রেন যে যাত্রা করেছে যে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনকে যদি মধ্যপথে চাকা লাঞ্ছুত করে দেন তাহলে কিন্তু আপনার সমস্ত অর্জন কেউ না কেউ তো তার মানে পেছন থেকে কলকাঠি নাড়ছে। এখন শেখ হাসিনা পালায়ে গেছে, তার লোকজন আছে, উনি তো প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ওনার দলকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা টিকে থাকার জন্য এই কলকাঠি নাড়ছেন, টিকে থাকার জন্য উনি চেষ্টা করবে, এটা স্বাভাবিক জিনিস। তিনি তো ভাঙার চেষ্টা করবেন, সেটি যেমন স্বাভাবিক তেমনি আমাদের তো গড়ার চেষ্টা করবার কথা ছিল। নাজমুল হক প্রধান যখন উপদেষ্টা মাহফুজ আলম তিনি নিজে স্ট্যাটাস দিয়েছেন, প্রথম লাইনে লিখেছেন গড়ার তাকত আছে আমাদের, সেই প্রশ্ন উপদেষ্টা করেছেন, আছে কি আমাদের? উপদেষ্টা যেটা করেছেন সেটা তো উপদেষ্টা বলতে পারবো। সেটা হচ্ছে যে আমরা এখানটা আমাদের এই ন্যাশনটা, আমাদের দুর্ভাগা ন্যাশন, আমরা অনেক বড় বড় অর্জন করেছি, সেই অর্জনটাকে আমরা রক্ষা করতে পারিনি। এটা হলো আমাদের বিষয়। রক্ষা করতে পারিনি মানে আমরা অর্জন রক্ষা করতে গিয়ে, সমৃদ্ধ করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ন্যাশনকেও করেছি, আমরাও হয়েছি। মুক্তিযুদ্ধের মতো তো এত বড় অর্জন হবে না। যাই হোক, এরপরে ডেমোক্রেসি মুভমেন্টে এরশাদের সময় পতন হয়েছে, তাই না, এগুলো হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান সরকারে স্বৈরাচারী সরকারের পতনের পরে স্বৈরাচারী সরকারের সব খারাপ দিকটা হচ্ছে নিশ্চয়ই কোনো অসন্তুষ্ট তো আছেই তাদের, কারণ দেখবেন একটু অনুশোচনা নেই। শেখ হাসিনার থেকে শুরু করে আমার ধারণা একদম রুট লেভেলের কোনো অনুশোচনা নেই, সেটি আমরা তার বক্তব্য সুস্পষ্টভাবে খেয়াল শুনতে করব, তাই না? পেয়েছি। এখন এই যে ঘটনাটা, এই ঘটনাটাই তো আমাদেরকে ভাবিয়ে তোলে যে দূরভিসন্ধি আরও কি আছে যেটা তারা করতে চাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি প্র্যাকটিক্যালি সত্যি সত্যি এই গণঅভ্যুত্থানের বিজয়ের কারণে আমাদের যে এনিমি যেগুলি, আমাদের লুটপাট বলেন, টাকা পাচার বলেন, যেগুলো অলরেডি তত্ত্বাবধানে মুভ করছে, বিদেশ থেকে টাকা ফেরানোর জন্য, গুম খুনের বিষয়ে মুভ করছে, আপনার বিচারের জন্য মুভ করছে, না? এই কাজগুলি যদি সম্পন্ন না করতে পারি, যদি আমরা এই জায়গায় আটকে থাকি, তাই না, তাহলে তো আসলে টোটাল যে আকাঙ্ক্ষাটা এই গণমানুষের মনে যে তৈরি হয়েছে, না, এটা আবার মুখ থুবড়ে পড়বে। আমাদের মনে রাখা উচিত আমাদের জাতীয় জীবনের বড় অর্জন ছিল এটা মুক্তিযুদ্ধ অর্জন। আমরা সেই সময় মুক্তি অর্জনের পরে সরকারের শাসনের কারণে আমরা আশাহত হয়েছিলাম, পারিনি আমাদের 90-এ আমরা আরেকটা অর্জন করেছিলাম। আমরা সেখানটাও আমাদের প্রায় 50 জনের মতো আমাদের জাফর জনাল, মোজাম্মেল কাঞ্চন, ডাক্তার সামসুল মিলন, হ্যাঁ, শাহজাহান সিরাজ সহ এরকম সমীন্দ্র তাজুল সহ অসংখ্য মারা গেছিলো, হ্যাঁ, সে অর্জন, সেটাও আমরা কিন্তু যৌক্তিক লক্ষ্যে নিতে পারিনি। আজকে প্রায় 2000 লোকের মৃত্যু, প্রায় 20,000 লোকের আহত হওয়ার এই ঘটনাটাকে যদি আমরা, এই ঘটনা মানে এই আন্দোলনের বিজয়টাকে যদি আমরা যৌক্তিক পরিণতির দিকে না নিয়ে যেতে পারতে, না, তাই এই দায়িত্ব অন্যকে দেওয়া যাবে না। তো শেখ হাসিনার মতো এই দায়িত্ব আমাদের নিতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বর্তমান সরকারের কাছে আমি আবারও আহ্বান করবো, তাই না, এইগুলি এইরকম দায়সারা বিবৃতি না দিয়ে, দায়সারা কাজ না করে, লেট আস কাম, যে আপনি একটা গভর্নমেন্ট, আপনার দায়িত্ব আছে আইন রক্ষা করার, আপনার দায়িত্ব আছে মানুষের জানমালের প্রোটেকশন দেওয়ার। অবশ্যই ভাঙা গড়ার যে খেলার কথা আপনি বলছেন, সেখানে তো নিশ্চয়ই অর্জনকে ম্লান হতে দেওয়ার সুযোগ নেই। নীলুফার চৌধুরী বলেন, বিএনপি গতকালকে বলেছে এই ঘটনা কারা ঘটিয়েছে তারা জানে না, কিন্তু আবার গতকালকে 32 নম্বরের ছাত্র দলের মিছিলও দেখা গেছে, তার মানে এখনো আপনারা কিছু জানেন না। দেখেন, একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে, ছাত্রদের বয়স কম, কিছু কিছু সময় দেখবেন যে ওইখানে উৎসুক মানুষ তারা গিয়েছে, গেলে সবাই স্লোগান দিয়েছে, যেমন এরকম স্লোগান আছে যে গর্তে আছিস গর্তে থাক, বাইর হইলে চিচিং ফাঁক। যখন এই টাইপের যখন স্লোগান হয়, দেখবেন কিছু উৎসুক জনতা তারাও তাদের মতো লাফালাফি করে। তো ছাত্রদের বয়স কম হিসেবে আমি বলবো না যে তারা লাফালাফি করতে যায় নাই বা যেতে পারে না, তারাও যারা সাফার করেছে ওখানে হয়তো 2-4 জন গিয়েছে, কিন্তু দল থেকে কোনো নির্দেশ ছিল না, এটুকু আমি আপনাকে কনফার্ম বলতে পারি। দল এই নিয়ে কোনো কথা বলে নাই, দল বিএনপি এই জিনিসটা ধারণও করে না, লালনও করে না, এটার পক্ষেও নাই বিপক্ষেও নাই। এই কারণে ভাঙার সংস্কৃতির রাজনীতিতে হাঁটতে চায় না, কখনোই না। বিএনপি একটা উদারনৈতিক দল, বিএনপিতে থেকে বিএনপির অনেকেই অনেক রকম ষড়যন্ত্র করে, সর্বনাশ করে, বিএনপি জানার পরেও যে বিএনপি সর্বোচ্চ ছাড় দেয়, চুপ থাকে, এটা অন্য দলে সম্ভব না। তো সেই হিসেবে আমি বিএনপিকে যতদিন কাছে থেকে জানি, আমি এইটুকু বলতে পারি, বিএনপি গায়ে পড়ে বলে নাই, যদি পাঠাতো তাহলে বলেই দিত, তাহলে বিএনপি বলতো। বিএনপির কোনোখানে এই ধরনের, অথচ বিএনপিরই বেশি করার কথা ছিল, কারণ আওয়ামী লীগের সভানেত্রী এইটুকু বলো, শুধু বাড়ি নিয়েই খানতে হয় না, বলছে ঘুঘু চড়াবো, তোমার বাড়িতে ঘুঘু চড়াবো, ঘুঘু চড়িয়েছে। সো এই জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা কিন্তু চুপ, আমাদের ধৈর্য রাখার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে উনি সাফার করেছেন, এখনও করছেন, উনি এত বছর
প্রবাসে থাকতে বাধ্য হয়েছেন, শেখ হাসিনার মতো পালিয়ে যান নাই উনি, ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, ওনাকে সাদা কাগজে সিগনেচার নেওয়া হয়েছে। আপনারা যারা সংবাদপত্রের সাথে তারা প্রায় প্রত্যেকেই জানেন, সেই কাগজের মধ্যে আপনি যা খুশি তাই লিখতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এইভাবে তাকে দেশ ছাড়া করেছে। সেই জায়গায় সে দেশের বাইরে থাকার পরে সে যখন দু একটা বক্তব্য দিয়েছে, যখন দু একটা টেলিভিশন দেখিয়েছে, সেই টেলিভিশনগুলোকে পর্যন্ত একদম উড়িয়ে ফেলেছে। টেলিভিশনের মালিকানা চেঞ্জ হয়েছে, মালিককে জেল খাটিয়েছে, সেই টেলিভিশনকে নিলামে তুলেছে, আরেকজনকে দিয়েছে। এই যে কাজগুলো করেছে, তারপরেও কিন্তু এই যে সংযম আসলে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে, বিশেষ করে 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখাচ্ছে, এই সংযমের সময়টাতে এই ধরনের ঘটনা আসলে আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, ছোট করে যদি একটু বলেন। এই ধরনের ঘটনাগুলো ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। আমি এক কথা ছোট করে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো নির্বাচনটা যেন সহজভাবে সঠিক সময় না হয়, এটাও একটা কারণ। কারণ দেশ যদি আপনার এরকম অস্থির থাকে সেই আগের মতো, দেশ যদি ডেস্ট্রয়ের দিকে চলে যায়, তখন বলবেন যে কিভাবে নির্বাচন দিব। দেখেন, নইলে তো একটা শান্ত পরিবেশের মধ্যে এরকম অশান্ত, কখনো কখনো আন্দোলন করে, আন্দোলনকারীদের সাথে আমরা বলি যে পতিত সরকারের লোকরা এটার সাথে ভেতরে আছে। কিন্তু এই যে কালকের ঘটনা, গতকালকের ঘটনা, এইখানে তো আমি বলতে পারি না পতিত সরকারের তীর্থস্থান, ওইটা তীর্থস্থানে তো এই কাজটা করতে পারে না। আমি আবারও আপনাকে জোর দিয়ে বলছি, একটা ইটের কতটুকু শক্তি আছে, একটা সিমেন্টের কতটুকু শক্তি আছে, মূল অপরাধীদের শাস্তি দেওয়া, একটা ভাঙা দরজার কতটুকু শক্তি আছে, সেটা তো আমরা ওই ইসের মতো, ফেরাউনের মতো আমরা তো নেগেটিভ সেন্সেও দেখতে পারতাম। ওখান থেকে আমাদের সন্তানরা শিক্ষা নিতে পারতো যে খারাপ কাজ করলে দেখো কি হয়, এটা একটা জীবন্ত লাশ। ভাঙা গড়ার এই রাজনীতিতে আমরা চাই আসলে প্রকৃত অপরাধী শাস্তি পাক, সেটাই। নীলুফার চৌধুরী মনি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমুল হক প্রধান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।